নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সোমবার 3 দিনের রাজ্য সফরে এসেছেন অমিত শাহ। আসন্ন নির্বাচনের বঙ্গজয়ের স্বপ্নে বুধ বিজেপি, তারই পাল্টা বাঁকুড়ার জনসভা থেকে দিলেন মুখ্যমন্ত্রী। এসআইআর শুনানিতে বৃদ্ধ বৃদ্ধা ও দিব্যাঙ্গদের ডাকা হচ্ছে কেন প্রশ্ন তুলে একাধিকবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছে তৃণমূল। এবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে এই ইস্যুতে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। প্রবীণ, বিশেষভাবে সক্ষম, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা মহিলাদের শুনানির নোটিশ যাচাই হবে বাড়িতেই। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার মাঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন সিইও মনোজ আগরওয়াল। লড়াইয়ে অবশেষে হার মানলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন। ওর আদর্শেই এগিয়ে চলুক ভারত বাংলাদেশ সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে খালেদার প্রয়াণে শোক প্রকাশ মোদী। শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনন্দ উৎসব আবহে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ৩১ ডিসেম্বর বাড়তি পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে বাড়তি অন্তত ৮টি মেট্রো। বছরের শেষে এসেও ঘন কুয়াশা ও বায়ু দূষণে বিপর্যস্ত দেশের রাজধানী। কুয়াশার দাপটে মঙ্গলবারও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দিল্লির বিমান পরিষেবা। ১৫০টিরও বেশি ফ্লাইট পরিষেবা বিলম্ব। এসআইআর শুনানিতে বৃদ্ধ বৃদ্ধা ও দিব্যাঙ্গদের ডাকা হচ্ছে কেন, এই প্রশ্ন তুলে একাধিকবার মুখ্য নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হয়েছে তৃণমূল। এবার মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে এই ইস্যুতেই ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। এসআইআর শুনানিতে বৃদ্ধ বৃদ্ধা ও দিব্যাঙ্গদের ডাকা হচ্ছে কেন, এই প্রশ্ন তুলে একাধিকবার মুখ্য নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হয়েছে তৃণমূল। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে এই ইস্যুতেই ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ৬০ থেকে ৭০ বছরের বৃদ্ধ বৃদ্ধাদের ডাকছে। পুরুলিয়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, ওরা বাবা মাকে সম্মান করে না। এদিন আবারও স্পষ্টভাবে মমতা জানিয়ে দিলেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে। রাজ্যে এসআইআর এর শুনানি পর্ব চলছে। বহু মানুষ হিয়ারিং এর নোটিশ পেয়েছেন। তালিকায় রয়েছেন বৃদ্ধ বৃদ্ধা থেকে বিশেষ ক্ষমতা সম্পন্নরাও। স্বাভাবিকভাবেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। সব মিলিয়ে হেনস্থা হতে হচ্ছে। তা নিয়ে ক্ষোভ উগরে সিইও দফতরের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে এই ইস্যুতে কমিশনকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এসআইআর পর্বে ৫৮ থেকে ৬০ জনের মৃত্যু হয়েছে। গতকাল পুরুলিয়ায় একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসআইআর এর কারণে এত মানুষ প্রাণ হারিয়েছে। ওরা বয়স্ক মানুষদের সম্মান করতে জানে না, ওরা বাবা মায়েদের সম্মান করে না। প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই তালিকায় সোমবার যুক্ত হয়েছে দুর্জন মাঝির নাম। জানা গিয়েছে, এসআইআর শুনানিতে সময় মতো পৌঁছাতে পারবেন না, তো এই চিন্তায় ছিলেন দুর্জন। শুনানির চিঠি পাওয়ার পর থেকেই হতাশা গ্রাস করেছিল পুরুলিয়ার ৮২ বছরের বৃদ্ধকে। সোমবার শুনানির দিনে ব্লক অফিসে যাওয়ার আগে টোটো খুঁজতে বেরিয়ে আর ফেরেননি তিনি। ঘণ্টা তিনেক পর বাড়ির অদূরে রেললাইন থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। মঙ্গলবার এই ঘটনায় মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মৃত দুর্জন মাঝির পরিবার। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার মাঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন সিইও মনোজ আগরওয়াল। সোমবার নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ৮৫ বছরের ঊর্ধ্বের নাগরিক, বিশেষভাবে সক্ষম, যে কোনো বয়সের অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে শুনানির নোটিশ নিয়ে বাড়িতে গিয়েই যাচাই করা হবে বলে খবর। রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে চলমান বিতর্কের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালো সিইও মনোজ আগরওয়াল। সোমবার নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ৮৫ বছরের ঊর্ধ্বের নাগরিক, বিশেষভাবে সক্ষম, যে কোনো বয়সে অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে শুনানির নোটিশ নিয়ে বাড়িতে গিয়ে যাচাই করা হবে।
সিইও জানিয়েছেন, এই শ্রেণীর ভোটারদের কোনো অবস্থাতেই অফিসে ডেকে আনা যাবে না। প্রয়োজনীয় নথি থাকলে বিএলওই নিজের ভোটারের বাড়িতে গিয়ে তা সংগ্রহ করবেন। সোমবার কেন্দ্রীয় রোল অবজারভার সি মুরুগান আক্রান্ত হয়েছেন। সেই সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে সিইও ফের ডিজি ও সিপিকে রাজ্য জুড়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন। জেলা শাসকদের মধ্যে রাজ্য পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার আবেদনও করতে পারে রাজ্য, এমনটাই জানানো হয়েছে। বিএলএ টুর বিতর্ক অবস্থান স্পষ্ট। সিইও জানিয়েছে, এই বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন। কমিশনের চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত হিয়ারিংয়ে শুধু বিএলও, ইআরও, এইআরও এবং বিএলও অবজারভার উপস্থিত থাকতে পারবেন। বিএলও টুরা হিয়ারিংয়ে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সময়ে বিএলএ টু সংক্রান্ত কোনো সমস্যা হলে সেই বিষয়ে ইআরও এবং ডিইও আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেনও বলে জানানো হয়েছে। বাইরে থাকা ভোটারদের জন্য বিকল্প পথ প্রসঙ্গে সিইও বলেন, বহু ভোটার পড়াশোনা বা চাকরির কারণে বাইরের রাজ্যে থাকেন। তাঁরা যদি শুনানিতে হাজির হতে না পারেন তবে ফর্ম 6 এর মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। নোটিশ ও হিয়ারিং সংক্রান্ত তথ্য নিয়ে নির্বাচন কমিশনের তরফে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন, মোট 32 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 30 লক্ষ নোটিশ জেনারেট হয়েছে। এখনো পর্যন্ত 14 লক্ষ ভোটারের হাতে নোটিশ পৌঁছেছে। এছাড়া জানানো হয়েছে, মঙ্গলবার জ্ঞানেশ ভারতী সহ সিইওর দপ্তরে জেলা নির্বাচন আধিকারিকরা বৈঠক করবেন। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার 3 দিনের সফরে রাজ্যে এসেছেন অমিত শাহ। আসন্ন নির্বাচনে বঙ্গজয়ের স্বপ্নে বুঁদ বিজেপি, তারই পাল্টা বাঁকুড়ার জনসভা থেকে দিলেন মুখ্যমন্ত্রী। সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর জন্য রাজ্য সরকার বিএসএফকে জমি দিচ্ছে না, এই অভিযোগ তুলেছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাংবাদিক বৈঠক শেষ হতে পারল না, বাঁকুড়ার সভা থেকেই সেই অভিযোগ সরাসরি নাকচ করে বিজেপির দিকেই পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে বলেন, রাজ্য যদি জমি না দিত তাহলে রেললাইন বা কয়লা প্রকল্পগুলো হলো কিভাবে। মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকায় জনসভা করেছেন মুখ্যমন্ত্রী। দুপুরে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বিকেলেই কলকাতা ফেরা। তার আগে বাঁকুড়ার সভা থেকেই শাহের নাম না করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, আমরা চাইলে আপনাকে এক পাও বেরোতে দিতাম না। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে শাহ বলেছিলেন, বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে তা শুধু বাংলার বিষয় নয়, পুরো দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন। এমন মজবুত সরকার এখানে আনুন যারা এখানে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেবে। তারই প্রেক্ষিতে শাহকে অনুপ্রবেশ নিয়ে পাল্টা তোপ দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার ওই সভা থেকে তিনি বলেন, শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়, কাশ্মীরে হয় না। তারপরেই পেহেলগাঁও জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, পেহেলগাঁওয়ে কি ঘটেছিল, সেখানে আপনারা কি করছিলেন। 26-এর বিধানসভা নির্বাচনে বঙ্গজয়ের স্বপ্নে বুঁদ বিজেপি। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে প্রত্যয়ের সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর গলায়। বলেছেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উৎখাত, 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি। তার পাল্টায় বাঁকুড়ায় জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কারের সুরে বলেন, ইউ মাস্ট রিজাইন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার চলছে। অনুপ্রবেশকারী সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে মঙ্গলবার নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাড়িতে দেখা করলেন অধীর রঞ্জন চৌধুরী। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার চলছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে মঙ্গলবার নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাড়িতে দেখা করলেন রাজ্যের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায় অনুপ্রবেশ রোধে সাংবাদিক সম্মেলন করছেন, তখন নয়াদিল্লিতে মোদীর সঙ্গে দেখা করেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর।
অধি মোদির কাছে পরিযায়ী বাঙালি শ্রমিকদের ভিন রাজ্যে দুর্দশা ও দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। লোকসভার প্রাক্তন এমপি তথা মন্ত্রী অধীর চৌধুরী মোদির কাছে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের কিভাবে ভিন রাজ্যে হেনস্থা, মারধর, এমনকি নির্বিচারে খুন করা হচ্ছে তা তুলে ধরেন। প্রত্যেকটি ঘটনাতেই পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের অনুপ্রবেশকারী বাংলাদেশি সন্দেহে অত্যাচার চলছে বলে মোদির সামনে দাবি করেছেন অধীর। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি এ ব্যাপারে এগিয়ে রয়েছে বলেও সাফ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা। প্রধানমন্ত্রীর কাছে অধীর অনুরোধ করেন যে দেশের সব সরকারকে সতর্ক করে দেওয়া উচিত। তিনি নির্দিষ্ট করে বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। এক চিঠিতে তিনি অনুরোধ করেছেন, বিজেপি শাসিত ওড়িশার সম্বলপুরে জুয়েল শেখ নামে এক যুবককে পিটিয়ে মারা হয়েছে। ওই যুবক মুর্শিদাবাদের ছেলে। তাকে অনুপ্রবেশকারী সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে 3টি ছেলেকে সম্বলপুরে মারধর করা হয়েছে। দুজন পালিয়ে সক্ষম হলেও গত 24শে ডিসেম্বর জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়, কারণ তিনি বাংলা ভাষায় কথা বলতেন। অধীর আর্জিপত্রে লিখেছেন, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে। তাদের উপর এভাবে নির্যাতন চলছে, বিশেষ করে বিজেপি যে রাজ্যে সরকারে রয়েছে। বাংলাভাষী শ্রমিকদের নির্দিষ্ট করে মার খেতে হচ্ছে, কারণ তাদের বাংলাদেশি বলে ভুল বোঝা হচ্ছে। তাদের একটাই অপরাধ যে তারা বাংলায় কথা বলে। তিনি প্রধানমন্ত্রীকে চিঠিতে উল্লেখ করেছেন, বাংলাভাষী ও বাংলাদেশিদের মধ্যে একটি পার্থক্য গড়ে তুলতে হবে। সে কারণে অনেক রাজ্যবাসীকে কেন্দ্রীয় সংস্থাগুলি বিনা কারণে আটক করছে। অথচ পরিযায়ী শ্রমিকদেরও এদেশে নির্ভয়ে খেটে খাওয়ার অধিকার রয়েছে বলে মোদিকে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। হাই নিউজ নেটওয়ার্ক। 2026-এর এপ্রিল মাসে বাংলায় ভোট হবে। বঙ্গভূমিতে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বোঝালেন কোন অঙ্কে 26-এর ভোটে বিপুল সংখ্যক আসনে জয় পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি। পাশাপাশি এসআইআর আবহে ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থী মতুয়াদের আশ্বস্ত করলেন অমিত শাহ। 2026 সালের এপ্রিল মাসে বাংলায় ভোট হবে। বঙ্গভূমিতে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি জানিয়ে দিলেন কোন অঙ্কে 26-এর ভোটে বিপুল সংখ্যক আসনে জয় পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি। প্রতিপক্ষ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শাহ বলেন, পশ্চিমবঙ্গে 3 থেকে 77 হয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ সুশাসন আনতে বদ্ধপরিকর। 2014 থেকে 2024 সালে বাংলায় বিজেপির রাজনৈতিক যাত্রাপথ তুলে ধরেন অমিত শাহ। তিনি জানান, 2014 ভোটে 17% ভোট এবং 2টি আসন পায় বিজেপি। 2026 বিধানসভায় 10% এবং 3টি আসন। 2019 লোকসভায় তা বেড়ে হয় 41% এবং 18টি আসন। 2021-এর বিধানসভা 38% এবং 77টি আসন। 2024 সালে 39% ভোট এবং 12টি আসন। শাহেদ দাবি, 2026 সালে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। এদিন বাংলা অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে তৃণমূলের রাজনৈতিক পরিকাঠামো নিয়েও প্রশ্ন তোলেন শাহ। सभी जगह इंफ्रास्ट्रक्चर के काम अच्छे चल रहे हैं, सिर्फ बंगाल में तकलीफ क्यों आ रही है? क्योंकि मेट्रो हवा में नहीं चल सकता, भूमि चाहिए। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां कर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है या आप घुसपैठ होने देना चाहते हो? और फिर भी नदी नाले जंगल कहीं से कोई घुसपैठिया आ जाता है, कहां आता है? सबसे पहले गांव के थाने और पटवारी के बगैर कोई रह सकता है? इसके डॉक्यूमेंट कौन बना रहा है? बंगाल सरकार बना रही है। मंदिर और मस्जिद दोनों की राजनीति कौन कर रहा है? एक तृणमूल से निकले हुए एमएलए कर रहे हैं और एक तृणमूल कांग्रेस कर रही है। तो सवाल का एड्रेस गलत है, सवाल तो सही है। मुद्दा यहां तक सीमित नहीं हुआ है, युवाओं की रोजगारी का है, महिलाओं की सुरक्षा का है, घुसपैठ का मुद्दा है, भ्रष्टाचार का मुद्दा है, इंडस्ट्रीज के पलायन का मुद्दा है,
गिरते जा रहे इंफ्रास्ट्रक्चर के स्तर का मुद्दा है। ढेर सारे मुद्दे हुए, कहीं से बच नहीं सकते। এদিন ভাষণের শুরুতেই বাঙালি আবেগ উস্কে দেন অমিত শাহ। উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা সাংবাদিক বৈঠকে ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থীদের আশ্বস্ত করলেন অমিত শাহ। তবে তিনি জানান, সীমান্তে কাঁটাতার দিতে জমি প্রয়োজন, সেই জমি দিতে চায় না রাজ্য সরকার। বিএসএফকে যথাযথ পরিকাঠামো দিলে কবে তো তারা ঠিকমতো সীমান্ত রক্ষা করতে পারবে। कि असम में घुसपैठ क्यों बंद हो गई, त्रिपुरा में घुसपैठ क्यों बंद हो गई, गुजरात और राजस्थान की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, पंजाब की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, कश्मीर की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, सिर्फ बंगाल में क्यों होती है? क्योंकि आपकी निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर कर आपकी वोट बैंक को पुख्ता करनी चाहती है। मगर ये लंबा नहीं चलेगा। बंगाल की जनता अब जान गई है और इसके खिलाफ लामबंद भी हो रही है। और मुझे मालूम है अगला चुनाव घुसपैठियों को निकालने के मुद्दे पर और घुसपैठ रोकने के मुद्दे पर लड़े जाने वाला है, क्योंकि न केवल ये बंगाल का अब मामला रहा है। मैं आज बंगाल की जनता को इस प्रेस वार्ता के माध्यम से बताने आया हूं कि बंगाल की बॉर्डर से हो रही घुसपैठ सिर्फ बंगाल का मामला नहीं रहा है। তিনি এও মনে করিয়ে দিলেন, অনুপ্রবেশকারীদের সমস্যা শুধু বাংলা কিংবা সীমান্তবর্তী রাজ্যগুলিতেই নয়, গোটা দেশেরই সমস্যা। এই সমস্যা নির্মূল না হলে বড় বিপদের আশঙ্কাও রয়েছে, আর বিজেপি তার রুখে দিতে সক্ষম। তার বক্তব্য থেকে স্পষ্ট, অনুপ্রবেশ ইস্যু ২৬-এর নির্বাচনের বড় একটি ফ্যাক্টর। হাই নিউজ নেটওয়ার্ক। স্কুলের ফি বৃদ্ধির চাপে সন্তানের নতুন ক্লাসে ওঠা মানেই আতঙ্ক অভিভাবকদের। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে স্কুলের ফি দেখে চক্ষু চড়ক গাছ হচ্ছে তাদের। দেশের সব রাজ্যে বেশিরভাগ বেসরকারি স্কুলের ফি গত ৩ বছরের মধ্যে ৫০ থেকে ৮০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এমনটাই দাবি একটি রিপোর্টে। স্কুলের ফি বৃদ্ধির চাপে সন্তানের নতুন ক্লাসে ওঠা মানেই আতঙ্ক অভিভাবকদের। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে স্কুলের ফি দেখে চক্ষু চড়ক গাছ হচ্ছে অভিভাবকদের। দেশের সব রাজ্যে বেশিরভাগ বেসরকারি স্কুলের ফি গত ৩ বছরের মধ্যে ৫০ থেকে ৮০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এমনটাই দাবি করা হয়েছে একটি রিপোর্টে। লোকাল সার্কেলস নামে একটি কমিউনিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সমীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৩১,০০০ অভিভাবক। ভারতের ৩০৯ জেলায় সমীক্ষা চালানো হয়। সমীক্ষার সেই রিপোর্টেই উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অংশগ্রহণকারীদের মধ্যে ৪৪% জানিয়েছে তাদের সন্তানদের স্কুল গত ৩ বছরে ৫০ থেকে ৮০% ফি বৃদ্ধি করেছে। ৮% দাবি সন্তানদের স্কুলের বেতন গত ৩ বছরে বেড়েছে ৩০ থেকে ৫০%। ৯৩% অভিভাবক বেসরকারি স্কুলের এই ফি দৌরাত্ম্য নিয়ে রাজ্য সরকারকেই দায়ী করেছেন। তাদের অভিযোগ, রাজ্য সরকার স্কুলগুলিকে ফি বাড়ানো নিয়ে কড়া নির্দেশ ও সঠিক নিয়মাবলী মানার নির্দেশ দিলে পরিস্থিতি এমনটা হতো না। উল্লেখ্য, ভারতের মধ্যে শুধুমাত্র তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে স্কুলের ফি বাড়ানো নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকা জারি করা আছে। সমীক্ষায় শুধুমাত্র ৭% অভিভাবক ফি বৃদ্ধি নিয়ে তাদের রাজ্য সরকারের নির্দেশিকা ও পদক্ষেপে খুশি বলে জানান। বেঙ্গালুরুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কুলগুলিতে ১০ থেকে ৩০% পর্যন্ত ফি বৃদ্ধি হয়েছে। হায়দ্রাবাদে বেসরকারি স্কুলের প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিভাগে ভর্তির সময় স্কুলগুলি গত শিক্ষাবর্ষের চেয়ে দ্বিগুণ চাইছে। প্রায় সব রাজ্যেই সরকারি স্কুলে পড়াশোনার মান আগের চেয়ে কমেছে। পাশাপাশি ছেলে মেয়েকে ইংরেজিতে দক্ষ করার লক্ষ্যে বেশিরভাগ বাবা মাই বর্তমানে ইংরেজি মিডিয়াম বেসরকারি স্কুলে পড়াতে চান তাদের সন্তানদের। সেই সব শিক্ষা প্রতিষ্ঠানেই চলছে ফি বৃদ্ধি নিয়ে অরাজকতা। তার মধ্যে যেসব স্কুলে আন্তর্জাতিক পাঠ্যসূচি পড়ানো হয় তারা প্রিমিয়াম ফি নিচ্ছে বলেও অভিযোগ। ধনীরাই একমাত্র স্বচ্ছন্দে সেই ফি দিতে পারছেন। মধ্যবিত্ত ও আর্থিক দুর্বলরা কখনো কখনো ধার নিয়ে সন্তানের স্কুলের ফি মেটাতে বাধ্য হচ্ছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাসের রিপোর্ট অনুযায়ী ২০১৮-১৯ সালে ২৬.০২ কোটি ছেলে মেয়ে স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু ২০২৩-২৪-এর রিপোর্ট স্কুলে ভর্তি হওয়া পড়ুয়ার সংখ্যা প্রায় ১ কোটি কমে গিয়েছে। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি কেন্দ্রীয় শিক্ষানীতি এর জন্য দায়ী, নাকি এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ জরুরি?
হাই নিউজ নেটওয়ার্ক। রেকর্ড হারে মদ বিক্রি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত চলেছিল পৌষ মেলা উৎসব। সেই মেলা উপলক্ষে টানা 6 দিনে 2 কোটির বেশি মদ বিক্রি হয়েছে বলে আবকারি দপ্তর সূত্রে খবর। পৌষ মেলা উপলক্ষে শান্তিনিকেতনে রেকর্ড পরিমাণ মদ বিক্রি, খুশি বিক্রেতারা। শান্তিনিকেতনে 23শে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল পৌষ মেলা, চলে 28শে ডিসেম্বর পর্যন্ত। পৌষ মেলার টানে শান্তিনিকেতনে ছুটে গিয়েছিলেন আপামর সাধারণ মানুষ। আর সেই 6 দিনে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে বোলপুর ও শান্তিনিকেতন এলাকায়। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতন ও বোলপুরে মোট 44টি মদের দোকান রয়েছে। সেখান থেকে গত 6 দিনে মদ বিক্রি হয়েছে 2,49,96,411 টাকার, যার মধ্যে দেশি মদ বিক্রি হয়েছে 98,63,240 টাকার। তবে বিদেশি মদ বিক্রি হয়েছে সবচেয়ে বেশি, তার পরিমাণ 1,25,25,740 টাকার। বিয়ার বিক্রি হয়েছে 26,07,433 টাকার। বছরের অন্যান্য মরশুমের তুলনায় এই মদ বিক্রি যথেষ্ট বেশি বলে দাবি বিক্রেতাদের। এবছর শান্তিনিকেতনে জমজমাট পৌষ মেলা বসেছিল। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সেখানে এসেছিলেন। পৌষ মেলায় কেনাকাটাও দেদার হয়। শান্তিনিকেতনের পৌষ মেলাকে ঘিরে অর্থনৈতিক লেনদেন জোরদার হয়। পৌষ মেলা উপলক্ষে অন্যান্য সময়ের তুলনায় শান্তিনিকেতনের হোটেলের ঘর ভাড়া বেশ কিছুটা বেড়ে যায়। হোটেলে ঘরগুলির চাহিদাও থাকে তখন তুঙ্গে। ব্যবসায়ীদের দাবি, পৌষ মেলা উপলক্ষে সব হোটেলের ঘরগুলি বুকিং ছিল গত 6 দিন ধরেই। তবে স্থানীয় হোটেল ব্যবসায়ীদের দাবি, শুধু পৌষ মেলা উপলক্ষে নয়, বছরের শেষে ছুটির দিনগুলিতেও শীতের রোদ গায়ে মেখে গোটা জানুয়ারি মাসেই পর্যটকদের ভিড় থাকে সেখানে। এর ফলে হোটেল ব্যবসা থেকে খাবার দাবার, মদ সবকিছুর ব্যবসায়ী লাভের মুখ দেখে ব্যবসায়ীরা। তাই খুশি বোলপুর শান্তিনিকেতন এলাকার ব্যবসায়ীরা। পর্যটকদের ভিড়ে তাই এখন শান্তিনিকেতন মশগুল। হাই নিউজ নেটওয়ার্ক। আনন্দ উৎসবের আবহে বছরকে বিদায় জানিয়ে শেষ দিনটি রাস্তায় নামে প্রচুর মানুষ। তাদের কথা ভেবে এই বছর 31শে ডিসেম্বর বাড়তি পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো। ওই দিন রাতে ব্লু লাইনে চলবে বাড়তি অন্তত 8টি মেট্রো, এমনটাই জানালো মেট্রো কর্তৃপক্ষ। আনন্দ উৎসবের আবহে বছরকে বিদায় জানিয়ে শেষ দিনটিতে রাস্তায় নামে প্রচুর মানুষ। অনেকেই গোটা রাত পথে কাটিয়ে নতুন বছরের নতুন সূর্যোদয় দেখে তবেই ঘরে ফেরেন। কেউ আবার বেশি রাত পর্যন্ত রাস্তায় বেরোন। তাদের কথা ভেবে এই বছর 31শে ডিসেম্বর বাড়তি পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো। ওই দিন রাতে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটে চলবে বাড়তি অন্তত 8টি মেট্রো। তার সময়সূচি জানিয়ে দিল বিজ্ঞপ্তি প্রকাশ করে। ঘন ঘন ব্লু লাইনে মেট্রোয় নানা কারণে পরিষেবা ব্যাহত হওয়া সত্ত্বেও বছর শেষে বাড়তি ভিড় সামলাতে অতিরিক্ত মেট্রোর কথা ঘোষণা করায় খুশি যাত্রীরা। সোমবার মেট্রোর তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটে আপ ও ডাউনে 4টি করে বাড়তি মেট্রো চলবে। দমদম থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত একটি বাড়তি মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে। ঘোষণা হয়েছে সময়সূচির। 31শে ডিসেম্বর থেকে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামগামী 3টি বাড়তি মেট্রো পাওয়া যাবে। রাত 9:52, 10:05 এবং 10:18। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাতের বাড়তি মেট্রো মিলবে 9:54, 10:04 এবং 10:17। অন্যদিকে শহীদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10:30টায়। যদিও দিনের শুরুতে ব্লু লাইনে প্রথমে মেট্রোর সময়সীমা অপরিবর্তিতই থাকছে। গ্রিন ইয়েলো লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 ও জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত রুটে কোনো বাড়তি মেট্রো নেই। তবে যাত্রীদের একটাই বক্তব্য, বর্ষশেষের রাতে বাড়তি মেট্রো পাওয়া যাক বা না যাক, পরিষেবা যেন মসৃণ হয়, যাত্রীরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক।
বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে দর্শকদের চরম বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গন। স্টেডিয়াম সংস্কারের কাজে এবার উদ্যোগী হল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি পুলিশের তরফে পূর্ত দফতরকে সংস্কারের কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতেই হবে সংস্কারের কাজ। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে দর্শকদের চরম বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গন। সেই ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কলকাতার গর্বের এই স্টেডিয়াম। 2 সপ্তাহের মধ্যেই স্টেডিয়াম সংস্কারের কাজে উদ্যোগী হল রাজ্য সরকার। ঘটনার পরে কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্টেডিয়ামে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে দায়িত্ব দেওয়া হয় পূর্ত দফতরকে। সেই কাজ সম্পন্ন করার পর নবান্নকে একটি রিপোর্ট দেয় পূর্ত দফতর, এমনটাই প্রশাসন সূত্রে খবর। সেই রিপোর্ট খতিয়ে দেখে সম্প্রতি পূর্ত দফতরকে সংস্কারের কাজে হাত দিতে বলেছেন নবান্নের শীর্ষ আধিকারিকেরা। তবে যেহেতু ভাঙচুরের ঘটনার পর উচ্চ পর্যায়ের কমিটি এই ঘটনার তদন্ত করছিল, তাই তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুনর্নির্মাণের কাজ করা সম্ভব ছিল না বলেই জানাচ্ছেন পূর্ত দফতরের এক আধিকারিক। তাই সেই কমিটি তদন্তের কাজ শেষ করার পর সংস্কারের বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করে পূর্ত দফতর। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি পুলিশের তরফে পূর্ত দফতরকে সংস্কারের কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। তাই আর কালো বিলম্ব না করে নতুন বছরের প্রথম মাস থেকেই সংস্কারের কাজে হাত দিচ্ছে পূর্ত দফতর। পূর্ত দফতরের এক আধিকারিক জানিয়েছেন, জানুয়ারি মাসে যুব ভারতী ক্রীড়াঙ্গনকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হবে। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে এটুকু বলা যায়, এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে যুব ভারতীতে দ্রুতই আবার খেলাধুলা শুরু করা যায়। পূর্ত দফতরের সূত্র জানাচ্ছে, 13 ডিসেম্বর মেসিকে দেখতে না পেয়ে দর্শকদেরই বসার বহু বাকেট চেয়ার ভেঙে ফেলা হয়। এমনকি স্টেডিয়ামের বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয় লোহার গ্রিল। খেলোয়াড়দের ড্রেসিং রুমে যাওয়ার রাস্তার উপরে ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মূল্যায়নের সময় জানতে পেরেছেন পূর্ত দফতরের আধিকারিকরা। এছাড়া দেখা গিয়েছে ফুলের টপ থেকে শুরু করে মাঠে পাতার ম্যাট নিয়ে চলে গিয়েছে উত্তেজিত জনতা। তাই প্রায় অনেক কিছুই নতুন করে গড়ে দিতে হবে পূর্ত দফতরকে। উল্লেখ্য, যুব ভারতী ক্রীড়াঙ্গন থাকে ক্রীড়া দফতরের অধীনে। তবে প্রথম থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামো সংক্রান্ত বিষয়ের দায়িত্বে থাকে পূর্ত দফতর। তাই নতুন করে সংস্কারের কাজে তাদের খুব একটা ঝুঁকি পোহাতে হবে না বলেই মনে করছেন পূর্ত দফতরের শীর্ষ আধিকারিকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।